আমিও তোমাকে অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমি বাঁচতে পারবো না, তোমায় ছাড়া আমি ঘুমাতে পারবো না। আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি আর বেঁচে থেকে কি হবে বলো? না পাগলি বউ আমার, তোমায় ছেড়ে কোনোদিন যাব না। অনিকা সব দেখছিল, আমার আর রিমির ভালোবাসা। তারপর অনিকা কান্না করতে করতে বাইরে চলে গেল। তারপর আমি আর রিমি ড্রয়িং রুমে আসলাম। আমি আসার সাথে সাথে অনিকার ভাই আমার দিকে এগিয়ে আসলো। মেহেদি, উপরে কি হলো জানি না, কিন্তু আনিকা কান্না করতে করতে চলে গেল। আগে যা হয়েছে সব ভুলে যাও আর আমাদের সবাইকে ক্ষমা করে দাও। সেদিন তোমার একটা বন্ধু আছে, তার কথা শুনে আমরা তোমাকে ভুল বুঝেছি। প্লিজ তুমি আনিকাকে মাফ করে দাও আর আমাদের সাথে চলো। আমি কোনোদিন আপনাকে বা আপনাদের কাউকে ক্ষমা করব না। আপনাদের জন্য আমার বাবার সম্মানহানি হয়েছে। আপনাদের জন্য আমি নিজের বাড়ি, এমনকি নিজের শহর ছাড়তে হয়েছে। তুমি চলে যাবার পর আনিকা সব সময় কান্না করতো। কলেজ যাওয়া বন্ধ করে দিছে, এমনকি ঠিকমতো খায় না, সব সময় নিজেকে একটা রুমে বন্দি রাখে। প্লিজ, আমি আর কাউকে বিশ্বাস করতে পারবো না। আর এই যে আমার বউ, সে আমাকে অনেক ভালোবাসে, আপনার বোনের মতো বিশ্বাসঘাতক না। আমি যখন এই শহরে নতুন এসেছি, তখন না ছিল থাকার জায়গা আর না ছিল খাওয়ার মতো টাকা। তখন এই রিমি আমাকে আশ্রয় দিয়ে পড়াশোনা করিয়ে আমি এখন চাকরি করি, আর আমি রিমিকে বিয়ে করি। তাই আপনারা আর কোনোদিন এই বাড়িতে আসবেন না। চলে যান এক্ষুনি। এরপর তারা সবাই চলে গেল। এবার আমি আমার মা বাবার কাছে গেলাম। মা বাবা, তোমরা আজ এখানে থাকো। কতদিন তোমাদের সাথে দেখা হয়নি, কতদিন একসাথে খাবার খাইনি। মা বাবা আর জোর করলো না, সবাই একসাথে অনেক গল্প করলাম। মা তো রিমিকে পেয়ে মনে হচ্ছে নিজের হারানো মেয়েকে ফিরে পেয়েছে। তারপর সবাই একসাথে রাতের খাবার খেয়ে মা বাবার বিছানায় পেতে দিল অন্য রুমে। তারপর যে যার রুমে গিয়ে শুয়ে পড়লাম। প্রতিদিনের মতো রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে আছে, কিন্তু কোনো কথা বলছে না। চুপচাপ শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমার কেমন খটকা লাগলো। এই রিমি, তুমি কথা বলছো না কেন? কি হয়েছে তোমার? এবার রিমির দিকে তাকিয়ে দেখি রিমি কান্না করছে। এই পাগলি, কান্না করছো কেন তুমি? কি হয়েছে তোমার? খুব ভয় হচ্ছে আমার। কেন ভয় পাচ্ছ? আমি তো আছি তোমার সাথে। ওরা যদি তোমাকে নিয়ে চলে যায়, তাহলে আমি কি নিয়ে বাঁচবো? তখন কি হবে আমার? খুব ভয় হচ্ছে। তোমাকে যদি তারা নিয়ে যায়, তাহলে আমি সত্যি বলছি, আমি সেদিনই মরে যাব। চুপ পাগলি, আমার এ কথা বলে না। আমি কোথাও যাব না, আর আমি তোমায় ছাড়া আমিও বেঁচে থাকতে পারবো না। তারপর রিমির কপালে একটা ভালোবাসার পরশ এঁকে দিলাম, আর রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। হঠাৎ কারো কান্নার শব্দে কারণে ঘুম ভেঙে গেল। আমি তাড়াতাড়ি উঠে দেখি রিমি আমার পাশে বসে কান্না করছে। কি হয়েছে, তুমি আবার কান্না করছো কেন? তুমি আমাকে আর আগের মতো ভালোবাসো না, আমাকে আর ভালো লাগে না, তাই না? কি বলছো এসব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো? হুম, সব জানি। তুমি যদি আমাকে আগের মতো ভালোবাসতে, তাহলে সকালে উঠে দেখি আমি বালিশে শুয়ে আছি কেন? এর আগে তো সব সময় আমাকে তোমার বুকে রাখতে, আর আজকে আমাকে তোমার বুকে না রেখে আমাকে বালিশে ঘুমাতে দিলে। আমি এখন পুরনো হয়ে গেছি, তাই তো ভালো লাগে না, তাই না? ওলে আমার বাবুটা বুঝি রাগ করেছে। আমি খেয়াল করিনি তো, আমি ঘুমিয়েছিলাম তাই টের পাইনি। আসো বাবু, আমার বুকে আসো। তোমাকে আর কোনোদিন বালিশে ঘুমাতে দেব না। তাই বলে আমি আবার আমার পাগড়িটাকে বুকে জড়িয়ে নিলাম, আর রিমি আমার বুকে গুটিসুটি মেরে শুয়ে থাকলো। তারপর সকালে উঠে দেখি মা নাস্তা বানাচ্ছে। রিমি দৌড়িয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, মা তুমি নাস্তা তৈরি করছো কেন? আমি আছি তো। দেখো দিনিমা, কোনো দিন থাকতে তার মেয়েকে। তারপর রিমি আর মা একসাথে নাস্তা তৈরি করলো। আমি নাস্তা শেষে অফিসে চলে গেলাম। অফিসে লাঞ্চ টাইমে বসে আছি, তখন হঠাৎ করে একটা আনকমন নাম্বার থেকে ফোন আসলো। আমি ফোন রিসিভ করে সালাম দিলাম, কিন্তু সে সালামের উত্তর না দিয়ে বলল, বাবা তুমি তাড়াতাড়ি বাড়ি আসো, খুব টেনশন হচ্ছে, তাড়াতাড়ি বাড়ি আয়। তাই বলে ফোনটা রেখে দিল। আমি বুঝতে পারলাম মা ফোন দিয়েছে। আমি তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসলাম। এসে যা দেখলাম তা আমি কখনো প্রস্তুত ছিলাম না। আমি রিমি বলে জোরে একটা চিৎকার দিলাম। আমি বাসায় গিয়ে দেখি রিমি অচেতন হয়ে বিছানায় শুয়ে আছে, আর মা রিমির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমি তাড়াতাড়ি রিমির পাশে গিয়ে রিমির মাথাটা আমার কোলে তুলে নিলাম। মা কি হয়েছে রিমির? ও অচেতন হলো কিভাবে? বাবা রুম থেকে কিছু পড়ার শব্দ শুনে রুমে এসে দেখি রিমি এভাবে পড়ে আছে, তারপর তোকে ফোন দিলাম। আমি তাড়াতাড়ি ডাক্তার সাহেবকে ফোনে আসতে বললাম। মা বাবা নতুন জায়গা হয়তো কাউকে চিনে না, তাই ডাক্তারকে ফোন দিতে পারিনি। কিছুক্ষণ পর ডাক্তার আসলো। ডাক্তার রিমিকে পরীক্ষা করছে, আর আমি রিমির পাশে হাত ধরে বসে আছি। ডাক্তার একটা ইঞ্জেকশন দিয়ে দিল, আর বাইরে এসে বলল,
মেহেদি সাহেব, আপনি মিষ্টি খাওয়ান তাড়াতাড়ি, আপনি বাবা হতে যাচ্ছেন। ডাক্তারের কথা শুনে যে কি পরিমাণ খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। মনে হয় আমার জীবনের সবচেয়ে খুশির খবর এটা। তারপর ডাক্তারকে বিদায় দিয়ে আমি রিমির পাশে গিয়ে বসলাম। কিছুক্ষণ পর রিমির জ্ঞান ফিরল। তখনই মা বাবা রুম থেকে চলে গেল। আমার কি হয়েছিল? আমি তখন মাথাটা প্রচণ্ডভাবে ব্যথা হয়ে উঠল। তারপর আর কিচ্ছু মনে নাই। কি হয়েছে বলো আমায়। আর তোমার চেহারা এরকম গম্ভীর হয়ে আছে কেন? সত্যি বলবে আমায়। ডাক্তার বলল তুমি আর কোনোদিন মা হতে পারবে না। মিথ্যা কথা বললাম রিমিকে সারপ্রাইজ দেব বলে। এবার কান্না করে দিল আর আমাকে জড়িয়ে ধরলো। না, তুমি মিথ্যা বলছো। আমি বিশ্বাস করি না। বলো তুমি মিথ্যা বলছো। আমি তোমাকে কোনো দিন বাবা ডাক শোনাতে পারবো না, তাই না? আর তখন তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই না? প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যেও না। দরকার হয় তুমি আরেকটা বিয়ে করো, তবু আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমায় ছাড়া আমি বাঁচবো না। আমি রিমিকে বুকে জড়িয়ে নিয়ে বললাম, কী সব বলছো তুমি? আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আর আমি কাউকে বিয়ে করব না। আমার থেকে তোমাকে কেউ কেড়ে নিতে পারবে না, কারণ আমি বাবা হতে চলেছি। রিমি এবার আমার বুক থেকে মাথা উঠিয়ে আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। রিমি এবার জোরে করে কান্না করে দিল আর আমাকে এবার শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো কান্না করে দিল। তুমি কেন আমাকে মিথ্যা বলছো? তুমি জানো কতটা কষ্ট পেয়েছিলাম আমি। আমি মা হতে পারবো না বলে কষ্ট পাইনি। আমি কষ্ট পেয়েছি তুমি আমাকে ছেড়ে চলে যাবে, তাই খুব কষ্ট হয়েছিল। তুমি জানো না আমি সব সহ্য করতে পারি, কিন্তু তোমাকে হারিয়ে ফেলার কষ্ট সহ্য করতে পারবো না। তুমি বলো, আমাকে আর কষ্ট দেবে না? এবার আমিও রিমিকে শক্ত করে জড়িয়ে ধরলাম আর আমিও কান্না করে দিয়েছি। হয়তো রিমির কান্না আমি সহ্য করতে পারি না, তাই। তুমি ভাবলে কিভাবে যে আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো? তুমি জানো না তোমাকে কতটা ভালোবাসি আমি। আর আজ যদি আমাদের কোনো সন্তানও না হয়, তাহলে আমরা দুজন সারা জীবন একসাথে থাকবো। আমাদের মাঝে কাউকে আসতে দেব না। এই বলে আমি রিমির কপালে একটা চুমু খেলাম আর রিমিকে পরম ভালোবাসায় আমার বাহুডোরে জড়িয়ে নিলাম। এই ছাড়ো, আমি এই মাত্র অফিস থেকে আসলাম, এবার একটু ফ্রেশ হয়ে আসি। না, ছাড়বো না। তোমার বুকে আমি এভাবে সারা জীবন থাকতে চাই। গায়ে সব ধুলাবালি ময়লা লেগে আছে। আমি যাবো আর আসবো, শার্টটা চেঞ্জ করে চলে আসবো। না, তুমি চুপচাপ বসে থাকো, কোথাও যেতে দেব না তোমাকে। তুমি সব সময় অফিসে থাকো, সারা দিন কাছে পাই না। আজ পেয়েছি, আজ তোমাকে ছাড়বো না। কি মেয়ে বাবা, তবে খুব ভালো লাগে রিমির ভালোবাসাগুলো। সে যখন আহ্লাদি সুরে ছোট ছোট করে কথা বলে, মনে হয় সারা জীবন তার সাথে কথা বলি। এই আমাদের বাবু হবে, তখন আমাদের বাবুটা কোথায় থাকবে? আমাদের মাঝখানে না তোমার ওপাশে? তুমি বলো কোথায় থাকবে? তুমি আমার বাম পাশের বুকে শুয়ে থাকবে আর আমাদের বাবুটা আমার ডান পাশের বুকে শুয়ে থাকবে, ঠিক আছে? না, ঠিক নেই। আমি তোমাকে কারো ভাগ দেব না। এই পুরো বুকটা আমার। আমি কাউকে তোমার বুকে ঘুমাতে দেব না, এমনকি আমাদের সন্তান কেউ না। কি মেয়ে বাবা, নিজের সন্তানকে হিংসা করে? কি বলছো? সে তো আমার সন্তান, আমি তাকে বুকে জড়িয়ে ঘুমাবো না? না বলছি তো, আমি তোমাকে কাউকে ভাগ দেব না। আর আমাদের সন্তানকে দোলনায় রেখে দেব, আর না হয় তোমার মা বাবার কাছে রেখে দিব। কি? আমাদের সন্তান মা বাবার কাছে ঘুমাবে কেন? যদি তুমি আমাকে রেখে আমাদের সন্তানকে আদর করো, তাই। তুমি শুধু আমাকে আদর করবে, কথা মনে থাকবে তো? থাকবে। পাগলি একটা, তোমাকে রেখে আমি কাউকে আদর করব না। তারপর আমি রিমিকে সরিয়ে ফ্রেশ হয়ে রাতের খাবার খাচ্ছি, তখন মা বলল, বাবা মেহেদি, তুই এবার আমাদের সাথে চল। তোর নিজের বাড়িতে তুই যাবি। আর রিমির শরীরের অবস্থা খুব একটা ভালো না, তাই বলছি কি, আমাদের সাথে চল। আমি বৌমাকে দেখে রাখবো। তাহলে আম্মু, আমি অফিস থেকে ট্রান্সফার নিয়ে কাল সবাই মিলে যাব। রাতের খাবার খেয়ে আমি আর রিমি রুমে চলে আসলাম। আমি শুয়ে পড়লাম আর রিমি কিছু কিছু কাজ করে শুতে চলে এলো। তারপর রিমি আমার বুকে মাথা দিয়ে শুয়ে বলল, আমি প্রায় শুনি অনেক মেয়ে মা হতে গিয়ে মারা যায়। আমিও যদি তাদের মধ্যে পড়ি, তখন তুমি আমাকে ছাড়া থাকতে পারবে? চুপ, এরকম কথা আর বলবে না। আর তোমার কিছু হবে না, তোমার পাশে আমি সব সময় থাকবো। তুমি কোনো চিন্তা করো না, শুধু আমাকে ভালোবেসে যাও আর আমাদের বাবুটার দিকে খেয়াল রাখো। তারপর রিমি জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি সুন্দর করে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে আমাকে জড়িয়ে ধরে শুয়ে আছে। মনে হচ্ছে রিমি তার সবচেয়ে নিরাপদ জায়গা পেয়ে গেছে। আমিও আর রিমিকে ডাকলাম না, ডাকলে রিমির ঘুমটা ভেঙে যাবে। কিছুক্ষণ পর রিমির ঘুম ভেঙে গেল আর আমার দিকে তাকিয়ে দেখে আমি তার দিকে তাকিয়ে আছি। তখন রিমি আমার ঠোঁটে একটা চুমু খেলো আর দুই গালে দুইটা চুমু দিয়ে উঠে পড়লো। আমি ফ্রেশ হয়ে অফিসে চলে গেলাম। ঝিনাইদহে আমার অফিস, ট্রান্সফার করে চলে আসলাম। আজ রাতেই চলে যাব এখান থেকে।
সবাই যে যার ব্যাগ গুছিয়ে নিয়ে রিমির মা বাবার সাথে দেখা করে চলে আসলাম। আজ দীর্ঘ 4 বছর পর নিজের শহরে যাচ্ছি। সবাই মিলে বাসে উঠলাম। মা বাবা এক সিটে আর আমি আর রিমি এক সিটে। রিমিকে জানালার পাশে বসালাম। রিমি আমার হাত জড়িয়ে ধরে বসে আছে। মনে হচ্ছে রিমি ভয় পাচ্ছে। নতুন জায়গায় নতুন লোক কি হবে সেটা ভেবে মনে হয় কিছুটা নার্ভাস ফিল করছে। রিমি, তুমি নতুন জায়গায় নতুন লোকের মাঝে যাচ্ছ, তুমি নার্ভাস ফিল করছো? না, মোটেই না। তুমি সাথে থাকলে আমি সব জায়গায় যেতে রাজি। শুধু তুমি আমার হাতটা শক্ত করে ধরে রেখো। দেখতে দেখতে আমরা ভেতরের দিকে বাসায় পৌঁছালাম। তারপর আমি একটু ঘুমিয়ে নিলাম। হঠাৎ করে নিচে চেঁচামেচির শব্দ শুনে নিচে এসে দেখি কিছু প্রতিবেশী রিমিকে ঘিরে রেখেছে। সবাই তার চেহারার তারিফ করছে, বলছে আহ কি সুন্দর মেয়ে, একদম রাজকন্যা। আমি মিট মিট করে হাসছি। এরপর আমি নিচে আসলাম। সবাই আমাকে দেখে ভালো মন্দ জিজ্ঞাসা করছে। আমি সবার প্রশ্নের উত্তর দিলাম। কিছুক্ষণ পর মা নাস্তা করতে ডাকলো। আমরা নাস্তা করে রুমে আসলাম। রিমি, চলো গুছিয়ে নাও, আজ আমাদের শহরটা ঘুরে বেড়াবো। অনেকদিন পর আসছি তো তাই, আর তোমারও শহরটা চেনা হয়ে যাবে। আমরা দুজন বের হয়ে গেলাম। আমি কাল একটা পাঞ্জাবি পরেছি আর রিমি কাল একটা শাড়ি পরেছে। যখনই আমরা বের হতে যাব তখনই মা ডাকলো। হাতে দেখি একটা থালা। মা কাছে এসে বলল, আমার ছেলে আর মেয়ের দিকে যেন আরও নজর না পড়ে। আসলে যেই দেখবে তারই নজর পড়বে, কারণ আমরা ম্যাচিং করে ড্রেস পরেছি। খুব সুন্দর লাগছে রিমিকে। তারপর আমরা সেই কলেজে আসলাম যেখানে আমি পড়তাম আর অনিকার সাথে পরিচয় হয়েছিল। সেই বড় আম গাছটা এখনো সেইভাবেই আছে। তারপর আসলাম নদীর পাড়ে। এখানে আমি আর রিমি ঘুরতে আসতাম। আমরা একটা রেস্টুরেন্টে আসলাম। যেই ঢুকতে যাব আর আমার সামনে চেয়ারে অনিকা বসে আছে, যা আমি কোনোদিন আশা করিনি। তাকে আমার দেখলে কেমন ভয় করে, যেন অনিকার কারণে আমি আবার যদি রিমিকে হারিয়ে ফেলি। আমি এখনো অনিকাকে ঘৃণা করি, প্রচণ্ড ঘৃণা করি। অনিকার চেহারা আমার কাছে অসহ্য লাগছে। তারপরে আমি রিমি যে বাইরে চলে আসতে যাব তখনই অনিকা আমাকে ডাকলো। আমি না শোনার ভান করে রিমিকে নিয়ে চলে আসতে যাব, তখনই অনিকা আমার সামনে এসে দাঁড়ালো। আপনি এরকমভাবে আমাদের পথ আটকালেন কেন? কি চান আপনি? প্লিজ মেহেদি, আমার কথাটা শোনো একবার। শুধু একটা কথা বলবো, তারপর আর তোমাকে কোনো দিন ডিস্টার্ব করবো না। বলেন, কি বলবে? আমি জানি তোমার সাথে আমি কত বড় অন্যায় করেছি। আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো। আমার জন্য তুমি এত বছর তুমি তোমার আপনজনের অবহেলা পেয়েছো। আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা করো, আমাকে তুমি একদমই সহ্য করতে পারো না। কিন্তু আমি যদি সেদিন একটু সাহস দেখাতাম তাহলে হয়তো রিমির জায়গায় আমি থাকতাম। কিন্তু আমার কপালটাই খারাপ, আমি তোমাকে এখনো আগের মতো ভালোবাসি। তবে তুমি চিন্তা করো না, আমি তোমাদের মাঝে দেওয়াল হয়ে দাঁড়াবো না। শুধু আমাকে একবার ক্ষমা করে দাও। আমি তোমার ভালোবাসা নিয়ে দূরে সরে যাব আর কোনোদিন তোমার সামনে আসবো না। এই বলে অনিকা কান্না করতে করতে চলে গেল। আমি আর রিমি ওখান থেকে চলে আসতে যাব, তখনই দেখি আনিকার বড় ভাই সেখানে দাঁড়িয়ে আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হয় আমাকে একা পেলে চিবিয়ে খেয়ে ফেলতো। আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসলাম। তারপর বাড়ি এসে রিমিকে রেখে চলে গেলাম আমার জানের জিগের দোস্ত রাজুর কাছে। আমি রাজুর বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর দরজা খুলে দিল। দরজা খুলল রাজুর মা। আন্টি কেমন আছেন? আমাকে চিনতে পারছেন? আমি মেহেদি। এইবার রাজুর মা খুব খুশি হয়ে, বাবা, তুই কতদিন পরে এলি? সেই চলে গেলি আর ফিরে আসলে না। আন্টি রাজু কই? রাজু তার রুমে আছে, যাও দেখা করে আসো। আমি রাজুর রুমে গিয়ে দেখি রাজু চোখ বন্ধ করে হেডফোনে গান শুনছে। আমি আস্তে আস্তে রাজুর কাছে গিয়ে রাজুকে একটা চড় মারলাম আস্তে করে। রাজু ভয় পেয়ে তাড়াতাড়ি উঠে পড়ল। আর রাজু সামনে তাকিয়ে দেখে আমি দাঁড়িয়ে আছি। রাজু দৌড়িয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, কেমন আছিস দোস্ত? তুই চলে যাওয়ার পর থেকে আমি আড্ডা মারা বন্ধ করে দিছি। তুই না থাকলে কিভাবে মজা হবে বল? এবার থেকে আবার আড্ডা হবে। আমি চলে আসছি না? চল আগে ভাবির সাথে দেখা করে আসি। চলো, কিন্তু ভাবিকে পেয়ে যেন আমাকে ভুলে যাস না শালা। তারপর দুজনে চলে আসলাম আমাদের বাসায়। তারপর রুমে ঢুকে দেখি রিমি কাপড় গুছিয়ে আলমারিতে রাখছে। আমি পিছন থেকে গিয়ে রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি ভয় পেয়ে বলল, এভাবে কেউ জড়িয়ে ধরে? আমি তো ভয় পেয়ে গেছি। তারপর আমি রাজুর সাথে রিমির পরিচয় করিয়ে দিলাম। এভাবে আমাদের সুখের সংসার চলতে থাকলো। তবে এখন আর অনিকাকে দেখা যায় না, আর ডিস্টার্বও করে না। কিন্তু আমার মনে হয় কেউ আমার পিছু নিচ্ছে। এভাবে আমার আর রিমির সংসার 8 মাস চলে গেল। আজ আমি অফিসে বসে কাজ করছি, তখন আমার বাবা ফোন দিয়ে বলল রিমিকে হাসপাতালে নেওয়া হয়েছে।
রিমির ডেলিভারি পেইন উঠেছে। তাই আমিও সব কিছু ফেলে তাড়াতাড়ি হাসপাতালে চলে আসলাম। এসে দেখি রিমিকে ওটিতে নেওয়া হয়েছে। আমি বাইরে অপেক্ষা করছি, খুব টেনশন হচ্ছে। কিছুক্ষণ পর ডাক্তার বের হয়ে আসলো। আমি সাথে সাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার, কি হয়েছে আমার রিমির? আপনি কিছু বলছেন না কেন? মেহেদি সাহেব, আপনার মেয়ে হয়েছে আর বাচ্চার মা সরি। তাই বলে ডাক্তার চলে গেল। আমি সাথে সাথে সেখানে চুপ করে বসে পড়লাম। আমার মাথা কিছু কাজ করছিল না। কি করব আমি? কিভাবে থাকবো রিমিকে ছাড়া? তারপর আমি দৌড়িয়ে রিমির কাছে গেলাম। যে দেখি রিমি চোখ বুজে শুয়ে আছে। আমি রিমিকে জড়িয়ে ধরে কান্না শুরু করে দিলাম। তুমি কথা দিয়েছিলে তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, তাহলে কেন চলে গেলে? আমি কিভাবে বাঁচবো তোমাকে ছাড়া? আমি রিমিকে জড়িয়ে ধরে কান্না করছি। তারপর হঠাৎ করে কেউ আমাকে জড়িয়ে ধরলো আর বলছে, তোমাকে ছেড়ে কোথাও যাব না পাগল। এবার চোখ খুলে তাকিয়ে দেখি রিমি আমাকে জড়িয়ে ধরে আছে। আর রিমি আমার দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে। তারপর আমি রিমিকে শক্ত করে জড়িয়ে ধরে রাখলাম। আর কোনোদিন রিমিকে হারিয়ে যেতে দেব না। তারপর রিমিকে এক ঝাটকায় সরিয়ে দিয়ে বললাম, তুমি আমার সাথে এরকম অভিনয় করলে কেন? তুমি আমাকে কষ্ট দিয়ে খুব মজা পাও, তাই না? তুমিও একদিন আমার সাথে মজা করেছিলে, মনে আছে? আমিও সেদিন অনেক কান্না করেছিলাম, তাই আজকে আমি প্রতিশোধ নিলাম। এরকম মজার কোনোদিন করবে না তুমি। জানো কত কষ্ট পেয়েছি। তারপর আমার রাজকন্যাকে কোলে নিয়ে বললাম, দেখেছো, আমি বলেছিলাম না আমাদের তোমার মতো একটা রাজকন্যা হবে? তারপর আমার রাজকন্যাকে একটা চুমু দিয়ে রিমির কপালে একটা চুমু দিলাম। কিছুদিন পর আমি রিমিকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসলাম। তারপর রাতে ঘুমাতে গিয়ে রিমির পাগলামি দেখে আমি না হেসে পারলাম না। রিমি আমাদের মেয়েকে নিয়ে বাইরে যাচ্ছে। তখন আমি বললাম, এই জিনাতকে কোথায় নিয়ে যাচ্ছ? কেন? আব্বু আম্মুর কাছে রেখে আসতে যাচ্ছি। না, তুমি আমার মেয়েকে আমার পাশে রাখো। আমাদের মাঝখানে আমার মেয়ে থাকবে। রিমি এবার রেগে বলল, কি বললে? তোমাকে আমি প্রথমে বলেছিলাম না তোমার আমার মাঝে কেউ থাকবে না, এমনকি আমাদের সন্তানও না। তোমার বুকে মাথা না রাখলে আমার ঘুম আসে না, তুমি জানো না? ওকে, তাহলে তুমি মাঝখানে থাকো আর জিনাতকে তোমার ওই পাশে রাখো। তারপর রিমি আমার পাশে শুয়ে পড়ল আর জিনাত রিমির পাশে শুয়ে পড়ল। তারপর রিমিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রিমির কপালে আর আমার ছোট পরিটার কপালে একটা চুমু দিয়ে অফিসে চলে আসলাম। আজ অফিসে কিছু কর্মচারী নিয়োগ হবে। আমি আমার ডেস্কে বসে আছি। তখন আমাদের ম্যানেজার একটা মেয়ের সাথে পরিচয় করিয়ে দিল আর বলল, আজ থেকে এ তোমার আন্ডারে কাজ করবে। মেয়েটির নাম তনিমা। তনিমার দেখতে বেশ সুন্দরী, তবে আমার রিমির থেকে বেশি না। আমি তনিমার সাথে পরিচয় হয়ে নিয়ে তনিমার কাজ বুঝিয়ে দিয়ে নিজের ডেস্কে এসে বসলাম। আমার ডেস্ক থেকে তনিমার ডেস্ক দেখা যায়। কিছুক্ষণ পর তনিমার দিকে তাকিয়ে দেখি তনিমা আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি এসব দেখে মনোযোগ না দিয়ে আমার কাজ করতে থাকলাম। এভাবে আমার রিমির আর আমার ছোট পরিটার সংসার চলতে থাকলো। আজ আমার মেয়ের বয়স 1 বছর। এই 1 বছরে রিমির আর আমাদের মেয়ে জিনাতের পাগলামি দেখে কিভাবে যে সময় চলে গেল। আর এদিকে অফিসে তনিমা এখন আমার দিকে সব সময় তাকিয়ে থাকে। কারণে অকারণে আমার সাথে আমার ডেস্কে আসে। আজ অফিস থেকে বাড়ি আসতে যাব, তখন তনিমা আমাকে কফি খাওয়ার জন্য বলল। আমিও মানা করতে পারলাম না। সব সময় অফিস বাড়ি করতে করতে আমারও কেমন অধৈর্য হয়ে গেছে, তাই আমিও রাজি হয়ে গেলাম। কফি শপ থেকে তনিমাকে বিদায় দিয়ে আমি বাড়ি চলে আসলাম। কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর আমার মা দরজা খুলে দিল। আমি বেশ অবাক হলাম, কারণ এই পর্যন্ত প্রতিদিন রিমি দরজা খুলে দেয়। মা, তুমি দরজা খুলছো কেন? রিমি কই? রিমি উপরে আছে, মনে হয় শুয়ে আছে, তাই আমি দরজা খুলে দিলাম। আমি উপরে গিয়ে দেখি জিনাত ঘুমিয়ে আছে। বেশ অবাক হলাম, কারণ আমি আসার আগে কোনো দিন রিমি জিনাতকে ঘুমাতে দেয় না। আর রিমিকে কোথাও দেখা যাচ্ছে না। সব জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। এবার আমি ছাদে উঠে দেখি রিমি ছাদের এক কোণায় চুপটি করে দাঁড়িয়ে আছে। আমি রিমিকে ডাক দিলাম। রিমি আমার ডাক শুনে রিমি তাড়াতাড়ি করে তার চোখ মুছে দিল। কি ব্যাপার, তুমি এত রাতে ছাদে কেন? তাই বলে রিমিকে আমার দিকে ফিরালাম। দেখি রিমির চোখ লাল হয়ে আছে, মনে হয় কান্না করেছে। না, আমার কিচ্ছু হয়নি, চলো নিয়ে চলো। এই বলে রিমি আগে আগে নিচে নেমে গেল। মেহেদি বেশ অবাক হলো, কারণ আমি অফিস থেকে বাড়ি আসলে আগে রিমি আমাকে জড়িয়ে ধরে আমার গালে একটা চুমু দেয়। কিন্তু আজ রিমির কি হলো যে সব ভুলে গেছে? রাতে সবাই একসাথে খেয়ে যখন ঘুমাতে যাব, তখন দেখি রিমি ওই পাশে শুয়ে আছে আর জিনাত আমাদের মাঝখানে শুয়ে আছে। আমি রিমির এমন পরিবর্তন দেখে খুব অবাক হলাম। কি হয়েছে রিমি তোমার? তুমি আজ ওপাশে শুয়ে পড়লে কেন? না, কিচ্ছু হয়নি, এমনি ভালো লাগছে না, তাই এদিকে শুয়ে পড়লাম। তাই বলে রিমি অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল।
আমি বেশ অবাক হলাম, কারণ রিমি এই পর্যন্ত যতবারই মন খারাপ হয় ততবারই আমাকে জড়িয়ে ধরে ঘুমাতো। তবে আজ কি হলো রিমির? এভাবে আমার সারা রাত ঘুম আসলো না। সকালে ঘুম থেকে উঠে দেখি রিমি পাশে নেই। রিমি এরকম করছে কেন? আমাকে অবহেলা করছে কেন? আমাকে এড়িয়ে চলছে কেন? কি হয়েছে রিমির? তাই বলে আমি ফ্রেশ হতে চলে গেলাম। তারপর নাস্তা করে অফিসে যাব, তখন রিমি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে চুমু খায়। কিন্তু আজ কেন আসলো না? আমি কিছুই বুঝতে পারছি না। আমি রিমিকে ডাক দিলাম, কিন্তু কোনো সারা শব্দ নেই। তাই আমি কিচেনে গেলাম, গিয়ে দেখি রিমি রান্না করছে। কি হলো, তুমি শুনতে পারছো না? তুমি কখন থেকে ডাকছি, শুনতে পারছো না? দেখছো না কাজ করছি, তাও আবার এত ডাকার কি হলো? আমার বুকের মধ্যে কেমন একটা ব্যথা হয়ে উঠল রিমির এমনভাবে কথা শুনে। রিমি আমার সাথে এমনভাবে কথা বলছে কেন বুঝতে পারছি না। তারপর নাস্তা না করে অফিসে চলে আসলাম। আমার কোনো কাজে মন বসছে না। রিমির মাঝে কেন এমন পরিবর্তন হলো, খুব খারাপ লাগছে আমার। তখন দেখি তনিমা আসলো আমার ডেস্কে। কি ব্যাপার মেহেদি সাহেব, এমন মন খারাপ কেন? মুখটা মলিন করে বসে আছেন। না কিছু হয়নি, এমনি বসে আছি। কিছু বলবেন? না কিছু না, আপনি মুখ কালো করে বসে আছেন তাই জিজ্ঞেস করলাম। আপনার যেহেতু মন খারাপ, তাই চলেন বিকালে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি, মনটা ভালো হয়ে যাবে। আসলে অনেকদিন কোথাও ঘুরতে যাওয়া হয় না। ওকে, তাহলে অফিস শেষে নদীর পাড়ে ঘুরতে যাবানি। তাই বলে তনিমা চলে গেল আর আমি আমার কাজে মন দিলাম। আমি দুপুরে লাঞ্চের জন্য অপেক্ষা করছি, কিন্তু রিমি এখন আমাকে ফোন কেন করলো না? আগে যতক্ষণ না আমি লাঞ্চ করব ততক্ষণ রিমি ফোন দিয়েই যাবে। কিন্তু আজ কি হলো রিমির? রিমির এমন পরিবর্তন আমি মেনে নিতে পারছি না। আমি আর দুপুরে লাঞ্চ করলাম না। বিকালে অফিস শেষ করে ডেস্কে বসে আছি, তখন তনিমা আসলো। আর আমি তনিমার সাথে একটা রিকশায় করে নদীর পাড়ে এলাম। আমি আর তনিমা পাশাপাশি হাঁটছি। তখন তনিমা পা পিছলিয়ে পড়ে যাচ্ছিল। আমি কোনোভাবে তাকে ধরে ফেলে আর রিমিও আমার গলা জড়িয়ে ধরে রাখে। তারপর তনিমাকে সরিয়ে আরও কিছুক্ষণ ঘরে যে যার বাড়ি চলে আসলাম। আমি আমার বাড়ির সামনে দাঁড়িয়ে কলিং বেল বাজালাম, কিন্তু এত দেরি তো কোনোদিন হয় না। কিছুক্ষণ পর আম্মু এসে দরজা খুলে দিল। আমি আবার কালকের মতো অবাক হলাম। আমি আম্মুর সাথে কথা বলে উপরে চলে আসলাম। এসে দেখি আমাদের মেয়ে জিনাত নিচে ঘুমিয়ে আছে, আর রিমি বিছানায় এক কোণায় বসে বসে মাথা নিচু করে কান্না করছে। আমি তাড়াতাড়ি করে জিনাতকে বিছানায় শুইয়ে দিলাম। তারপর রিমির কাছে গেলাম। রিমি, তুমি কাঁদছো কেন? আর জিনাত নিচে শুয়ে আছে কেন? জিনাতের তো ঠান্ডা লাগবে। আর কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? আর তোমার মধ্যে এত পরিবর্তন কিভাবে আসলো? তুমি আজ লাঞ্চের সময় আমাকে ফোন করনি কেন? আর দরজা মা খুলে দেয় কেন? কি হয়েছে তোমার, বলবে তো আমায়? পরিবর্তন আমার না, তোর হয়েছে। আমাকে এখন ভালো লাগে না বললেই হতো। কেন আমার জীবন নিয়ে খেলা করছিস? কি দোষ করেছি আমি যে আমার সাথে তুই এমন করবি? তোকে তো আমি নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসি। তাহলে কেন তুই অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস? তোর কাছে তো শুধু আমি কিচ্ছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি। আর তুই কি না নিজের ঘরের বউ রেখে অন্য মেয়ের সাথে লুতুপুতু করিস? তুই এরকম লুচ্চা ছেলে আমি আগে জানলে কোনো দিন তোকে বিয়ে করতাম না। আমি এবার রিমিকে জোরে একটা চড় মারলাম, কারণ রিমি যা বলছে আমি সব সহ্য করতে পারবো না। কিন্তু লুচ্চা বলেছে তাই আর নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারিনি, তাই একটা চড় মারছি। দেখো রিমি, একদম আবল তাবল কথা বলবে না। আর তুমি কি বললে আমি অন্য মেয়ের সাথে লুতুপুতু করছি, তাই না? তুমি ভাবলে কিভাবে আমি অন্য মেয়ের সাথে লুচ্চামি করছি? অন্তত তোমার মুখ থেকে আমি কথা আশা করিনি। তোমার কোথাও ভুল হচ্ছে রিমি। আমি তোমাকে ছাড়া কোনো মেয়েকে ভাবতে পারি না। আর তুমি বলছো আমাকে আর ভালো না লাগলে ছেড়ে দাও। আমি একদম আবোল তাবোল কথা বলছি না। আমি যা বলছি সব সত্যি কথা। এখন উচিত কথা বলছি তো তাই গায়ে লাগছে, তাই না? যদি আমাকে আর ভালো না লাগে তাহলে আমাকে ডিভোর্স দিয়ে সেই মেয়েকে বিয়ে করে নাও। তাহলে তোমাদের মাঝে আর আমি বাধা হয়ে দাঁড়াবো না। আমি আমার মেয়ে নিয়ে চলে যাব তোমাদের জীবন থেকে, তাহলে কেউ বাধা দেবে না। তাই বলে রিমি বিছানায় অন্যদিকে মুখ করে শুয়ে পড়ল। আর আমি রিমির কথা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। আমার মাথা কোনো কাজ করছে না, চোখ দিয়ে অনবরত পানি বের হয়ে যাচ্ছে। তারপর আমি ছাদে চলে আসলাম। আজ আমার কষ্টটা সবচেয়ে বেশি। মনে হচ্ছে পৃথিবীর সব কষ্ট আমার মধ্যে বিরাজ করছে। খুব কষ্ট হচ্ছে রিমির কথা শুনে। রিমি আমাকে সন্দেহ করলো। রিমি আমাকে লুচ্চা ছেলে বলল। আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি যে রিমি আমাকে এমন বলবে। তারপর আমি নিচে গিয়ে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে নিয়ে আসলাম। আজ অনেক দিন পর সিগারেট খাচ্ছি। যদি মনে কষ্টগুলো যদি এইভাবে ধোয়ার সাথে বের করতে পারতাম, তাহলে পৃথিবীতে আর কারো কষ্ট হতো না। রিমিকে আমি অনেক ভালোবাসি। রিমি আমাকে সন্দেহ করলো। আমার ভাবতে কষ্ট হচ্ছে যে রিমি আমার সাথে এমন ব্যবহার করলো। তারপর সব সিগারেট শেষ করে রাত 2টার দিকে রুমে আসলাম। দেখি আমার পরিটা ঘুমিয়ে আছে। আমি আস্তে আস্তে করে জিনার কপালে
একটা চুমু খেলাম, আর রিমির কপালে চুমু খেয়ে আমি নিজের জায়গায় শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সকাল 10টা বাজে, আর রিমি, জিনাত কেউ নেই পাশে। আজ রিমি আমাকে ডাকলো না অফিস যাওয়ার জন্য। কিছুক্ষণ বিছানায় বসে রিমির কথা ভাবছিলাম। তারপর ফ্রেশ হয়ে নিচে গিয়ে দেখি জিনাত তার দাদির সাথে খেলা করছে, আর রিমি রান্নাঘরে রান্না করছে। আমি নিচে আসতেই মা বলল, মেহেদি, আজ অফিস যাসনি বাবা? না মা, আজ শরীরটা ভালো লাগছে না, তাই আজ যাইনি। তারপর কিচেনে চলে গেলাম, গিয়ে দেখি রিমি দাঁড়িয়ে আছে। আমি পিছন থেকে রিমিকে জড়িয়ে ধরলাম, কিন্তু রিমি আমাকে এক ঝটকে সরিয়ে দিল। তারপর রিমি আমাকে 1 কাপ চা দিয়ে কিচেন থেকে বেরিয়ে পড়ল। রিমির এমন আচরণে অনেক কষ্ট পেলাম, আর বুকের মধ্যে চিনচিন ব্যথা অনুভব করলাম। আমি চা না খেয়ে রুমে চলে আসলাম। রুমে এসে দেখি রিমি বিছানা গোছাচ্ছে। রিমি, সরি কালকে তোমার গায়ে হাত উঠানোর জন্য। আসলে কাল মাথাটা এক। রিমি আমাকে কিছু বলতে না দিয়ে মুখে একরাশ বিরক্তি ভাব নিয়ে এসে রুম থেকে হনহন করে চলে গেল। রিমি সকাল থেকে আমার সাথে একবারও কথা বলেনি, তাই আমিও রাগ করে বাইরে চলে আসলাম। সারাদিন বাইরে কাটিয়ে দিয়ে রাত 11টার সময় বাড়ি আসলাম, কিন্তু রিমি আমাকে একবারও ফোন করলো না। কোথায় আছি, কিছু খেয়েছি কিনা। মনে হচ্ছে সবকিছু ছেড়ে আমি কোথাও চলে যাই, যেখানে কোনো প্যারা নেই। রাতে বাড়ি এসে দেখি রিমি আর আমার ছোট পরীটা শুয়ে আছে। রিমি আমাকে দেখে অন্য দিকে শুয়ে পড়ল, আর আমি জিনাতকে একটু কোলে চুমু খেয়ে জিনাতকে শুয়ে দিলাম। রিমি, আমার ক্ষুধা লাগছে, আমার খাবার কই? রিমি কোনো কথা বলছে না, চুপচাপ শুয়ে আছে। তাই আমি আর কিছু না বলে শুয়ে পড়লাম। শুয়ে শুয়ে ভাবছি কি দোষ করেছি যে রিমি আমাকে এত বড় সাজা দিচ্ছে। রিমির অবহেলা আমার সহ্য হচ্ছে না। আপনজনের অবহেলাগুলো অনেক কষ্টদায়ক হয়, যা সহ্য করার মতো মন আমাদের দেয়নি। সকালে উঠে ফ্রেশ হয়ে নাস্তা না করে অফিসে চলে আসলাম। অফিসের কাজে কোনো রকম মন বসছে না, তাই আনমনে বসে রইছি। অফিস শেষে রিক্সার জন্য বাইরে দাঁড়িয়ে আছি, তখন তনিমা রিক্সা নিয়ে আসলো। এসে বলল, মেহেদি সাহেব, আমার সাথে এক জায়গায় একটু যেতে পারবেন? খুবই দরকারি কাজ। প্লিজ চলেন, আপনি গেলে খুবই ভালো হয়। আমি যাব না। আমাকে জোর করে নিয়ে গেল। হঠাৎ করে রিক্সা থেমে গেল। আমি তাকিয়ে দেখি একটা হোটেলের নিচে দাঁড়িয়ে আছি। তারপর তনিমা আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল, আর বলল, আমার এক কাজিনের সাথে দেখা করতে এসেছি, কিন্তু দেখা হয়নি, তাই আমরা আবার বেরিয়ে আসলাম। তারপর তনিমা আমাকে জোর করে ডিনার করালো। আমি আর কিছু বললাম না। তারপর ডিনার করে বাড়ি এসে কলিং বেল বাজালাম, আর দেখলাম বাবা দরজা খুলল। বাবা, কেমন আছো তুমি? আর কখন আসলে তুমি? বাবা চাকরির কারণে বাইরে থাকে। বাবা কোনো কথা না বলে আমার গালে সজোরে 2টা চড় মারলো। তুই এইরকম আমি কোনোদিন ভাবতেই পারিনি। তোকে ছেলে হিসেবে পরিচয় দিতে আমার ঘৃণা হচ্ছে। তারপর বাবা চলে গেল। আমি মায়ের কাছে গেলাম, কিন্তু মা কোনো কথা না বলে আমার সামনে থেকে চলে গেল। আমি কিছুই বুঝতে পারছি না। তারপর আমি রুমে গিয়ে দেখি রিমি তার সব জামা কাপড় ব্যাগে গুছাচ্ছে, সাথে জিনাতের কাপড়গুলো। কি হলো রিমি, তুমি ব্যাগ গুছাচ্ছ কেন? কোথায় যাবে তুমি? আর কি হয়েছে, তুমি কান্না করছো কেন? কি হয়েছে শুনতে চাও? তুমি সব কিছু জেনেও নাটক করছো। তুমি আমার সাথে নাটক করেছো, তুমি আমাকে ধোকা দিয়েছো। তোমার মতো একটা ধোকাবাজ ছেলের সাথে আমি আর থাকতে চাই না। আমি আজই চলে যাচ্ছি। তুমি আমাকে একবার বলতে পারতে আমাকে তোমার পছন্দ না, আমি হাসি মুখে চলে যেতাম তোমার জীবন থেকে। শুধু এত নাটক করার কোনো দরকার ছিল না। তুমি তাকে নিয়ে একসাথে রিকশায় উঠেছো, নদীর পাড়ে ঘুরতে গেছো, তাকে জড়িয়ে ধরেছো, তার সাথে হোটেলে গিয়েছো। ছি 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 মেহেদি, অন্তত তোমার দ্বারা আমি এসব কাজ আশা করিনি। কি বলছো সব? আমি কেন অন্য মেয়ের সাথে হোটেলে যাব, নদীর পাড়ে যাব, আর কাকে জড়িয়ে ধরেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি জানি তুমি এরকম কথা বলবে। তুমি এখনো আমার সাথে নাটক করছো। তাহলে এগুলো কি বলো? এগুলো সব কি নাটক? তাই বলে রিমি আমার সামনে কিছু ছবি ছুড়ে দিল। আমি ছবিগুলো দেখে নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। আমার চোখ কপালে উঠে গেছে, আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। রিমি যেই ছবিগুলো আমার সামনে রাখলো সেগুলো সব আমার আর তনিমার পিক ছিল। আমি আর তনিমা একসাথে রিকশায় বসে আসি। তারপর আমি তনিমাকে জড়িয়ে ধরে আসি। আমি আর তনিমা একটা হোটেলে একটা রুমে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আসি। আমার মাথা কেমন চক্কর দিয়ে উঠলো। আমি তনিমার সাথে ঘুরে বেরিয়েছি। সেগুলো কেউ ছবি তুলে রিমির কাছে দিছে, আর রিমি সেগুলো দেখে ভুল বুঝলো। আর হোটেলের পিকটা এটা এডিট করা, কারণ আপনারা তো জানেন রিমি, তুমি এগুলো দেখে তুমি আমাকে সন্দেহ করেছো। তনিমা আমার অফিসের কলিগ, তার সাথে একটু ঘুরতে গিয়েছিলাম, আর এই ছবিটা সম্পূর্ণভাবে এডিট করা, কারণ আমি আর তনিমা তার এক কাজিনের সাথে দেখা করতে গেছিলাম, আর কেউ চুপি চুপি ছবি তুলে এডিট করেছে। তুমি বিশ্বাস করো রিমি,
তনিমা আমার কলিগ আর ফ্রেন্ড, তার বিষয় আর কিছুই না। কেউ প্ল্যান করে আমাদের সংসারটা নষ্ট করতে চাইছে। এত কিছু হওয়ার পরও তুমি আমাকে বিশ্বাস করতে বলছো? রিকশায় চড়া, জড়িয়ে ধরা, তাহলে সব এডিট করা বলো। রিমি, তুমি বিশ্বাস করো, আমার আর তনিমার মধ্যে সেরকম কিছুই নাই। তুমি বোঝার চেষ্টা করো রিমি, আমি শুধু তোমাকেই ভালোবাসি। তোমার জায়গায় আমি অন্য কাউকে জায়গা দেব তুমি ভাবলে কিভাবে? আমি অত কিছু শুনতে চাই না। আমি তোমার কাছে আর থাকবো না। তুমি একটা বিশ্বাসঘাতক। তোমাকে বিয়ে করে, তোমাকে বিশ্বাস করে ভুল করেছি আমি। তোমাকে আমি কি দেইনি? তোমাকে নিজের জীবনের চাইতেও আমি বেশি ভালোবাসতাম। আমি তো তোমার কাছ থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু ভালোবাসা চেয়েছি, আর ঘুমানোর জন্য তোমার বিশ্বস্ত বুকটাই চেয়েছিলাম। কেন তুমি এরকম করলে? আমি মনে হয় তোমাকে তোমার মতো ভালোবাসতে পারিনি। ওই মেয়েটা মনে তোমাকে খুব ভালোবাসে, তাই না? তবে তুমি চিন্তা করো না, তোমার আর তনিমার মধ্যে আমি বাধা হব না। পারলে আমাকে ক্ষমা করে দাও, তোমাকে নিজের করে রাখতে পারলাম না। বলে রিমি ব্যাগ আর জিনাতকে নিয়ে চলে গেল। আমি রিমিকে কয়েকবার ডাকলাম, কিন্তু রিমি শুনল না, সোজা রুম থেকে চলে গেল। রিমির কথা শুনে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। তুমি আমার কথা বিশ্বাস করলে না রিমি? তোমার দেখাটাই তুমি সত্য মনে করে নিলে? এর পিছনে আসল ঘটনাটা তুমি না জেনেই আমাকে ছেড়ে চলে গেলে। তুমি আমাকে বিশ্বাস করতে পারোনি। তোমার মেহেদি শুধু তোমাকেই ভালোবাসে, আর কাউকে না। হঠাৎ দেখি রিমি আবার রুমে আসলো। আমি রিমিকে দেখে মনে একটু শান্তি পেলাম। হয়তো রিমি তার ভুল বুঝতে পেরেছে। আমি চোখ মুছে রিমির দিকে তাকালাম। রিমি দৌড়িয়ে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলো। আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। আমি জানতাম তুমি ফিরে আসবে, কারণ তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না, আর তুমিও পারবো না আমাকে ছেড়ে। হঠাৎ রিমি আমাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিল, আর কাছে সে আমার কপালে একটা চুমু দিয়ে আবার চলে গেল। আমি এক জায়গায় নীরব হয়ে দাঁড়িয়ে আছি। আমার হাঁটার কোনো শক্তি নেই। আমি বিছানার উপর বসে পড়লাম, আর কান্না যেন থামছে না, অনবরত চোখ দিয়ে পানি বের হয়ে যাচ্ছে। তারপর রুমে মা আসলো। তোর জন্য আমার মেয়েটা আজ বাড়ি থেকে চলে গেল। তোকে নিজের ছেলে ভাবতেও লজ্জা হচ্ছে। তুই কেমন করে পারলি এমন একটা কাজ করতে? রিমি তোকে কত ভালোবাসে, আর তুই বাইরের একটা মেয়ের সাথে। ছি ছি। মায়ের পা জড়িয়ে ধরে, মা তুমি বিশ্বাস করো, ওই মেয়ের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তোমরা আমাকে ভুল বুঝছো। আমি শুধু রিমিকেই ভালোবাসি। রিমিকে ছাড়া আমি থাকতে পারবো না মা। আমার জন্য রিমি আমাকে ভুল বুঝলো। আমাকে ক্ষমা করে দাও মা। তোকে বিশ্বাস করতেও আমার ভয় হচ্ছে। তুই যেদিন আমার মেয়েটাকে ফেরত নিয়ে আসবি, সেদিন আমি তোকে ক্ষমা করব, তার আগে না। তাই বলে মা রুম থেকে চলে গেল, আর আমি বসে বসে অযথরায় কান্না করছি। মা তুমিও আমাকে ভুল বুঝলে। আমি এই আপনজনের অবহেলা আর সইতে পারছি না। তারপর না খেয়েই ছাদে চলে আসলাম। আজ জ্যোৎস্নার রাত কত সুন্দরভাবে আলো ছড়িয়ে দিচ্ছে। শুধু আমার মনের ভিতর অন্ধকার হয়ে আছে, আর সেখানে ঘুরে বেড়াচ্ছে কারো ভুল বুঝে ছেড়ে যাওয়ার কষ্ট, আর কারো অবহেলা। সারা রাত চাঁদের দিকে তাকিয়ে রাতটুকু পার করে দিলাম, আর অনবরত চোখ দিয়ে পানি পড়ছে। খুব কষ্ট হচ্ছে। আমার মনে হচ্ছে এই জীবনটা যদি এখনই থেমে যেত, তাহলে আমাকে আর কষ্ট পেতে হতো না। এভাবে রিমির কথা ভাবতে সকাল হয়ে গেছে। এখনো ছাদে বসে আছি। আজ আর অফিস যাব না। কি হবে অফিসে গিয়ে? যার সুখের জন্য চাকরি করতাম, সেই যদি আজ না থাকে, তাহলে কি হবে অফিস গিয়ে? সারাদিন রুমে বসে কাটিয়ে দিলাম। কাল সকাল থেকে কিছু খাওয়া হয়নি, তাই বিকেলের সময় একটু নিচে গিয়ে দেখি মা বসে আছে। মা কিছু খেতে দাও, খুব ক্ষুধা হয়েছে। রান্না হয়নি আগে। তুই আমার মেয়েটাকে নিয়ে আসবি, তারপর তুই এই বাড়ির খাবার পাবি, তার আগে না। আমি আমার রুমে চলে আসলাম। খুব কষ্ট হচ্ছে মার কথা শুনে। অনেক শূন্য শূন্য লাগছে রিমিকে ছাড়া। রিমিকে ছাড়া আমার জীবন শূন্য। রিমিকে আমার কাছে ফিরে নিয়ে আসতেই হবে। আমি তখনই শার্ট প্যান্ট চেঞ্জ করে বাইরে বেরিয়ে আসল উদ্দেশ্যে রিমিদের বাড়িতে। আগে কিছু খেয়ে নিতে হবে। তাই একটা রেস্টুরেন্টে গিয়ে কিছু খাবার খেয়ে চলে আসলাম বাস স্ট্যান্ডে। একটা টিকিট কাটলাম ঝিনাইদহ টু চাঁদপুর। কিছুক্ষণ পর বাস চলে আসলো। আমি বাসে উঠে বসে পড়লাম। বাস চলতে থাকলো, আর আমি রিমির কথা ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছি নিজেই জানি না। হঠাৎ বাসের হেল্পারের কথায় ঘুম ভেঙে গেল। চাঁদপুরে চলে এসেছি, আমার সেই পরিচিত শহর যেখানে রিমির ভালোবাসা পেয়েছিলাম। আমি হাঁটতে হাঁটতে রিমিদের বাসার সামনে চলে এসেছি। রিমিদের বাসায় কলিং বেল বাজলাম। কিছুক্ষণ পর রিমি মা দরজা খুলে দিল। বাবা মেহেদি, তুমি এখন এই সকালবেলা?
তারপর আমি সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞাসা করলাম। রিমির মার সাথে কিছু কথা বলে আমি রিমির রুমে গিয়ে দেখি রিমি হাঁটু ভাঁজ করে মাথা নিচু করে বসে আছে। আমি রিমিকে ডাক দিলাম, রিমি মাথা তুললো। আমি রিমিকে দেখে রীতিমতো ভয় পেয়ে গেছি। রিমির চোখ লাল হয়ে আছে আর চোখ দুটা ফুলে আছে, আর আমার ছোট রাজকন্যা বিছানায় ঘুমিয়ে আছে। তুমি এখানে কি করতে এসেছো? তোমার মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। কেন এসেছো তুমি এখানে? তোমাকে নিয়ে যেতে এসেছি রিমি, তুমি প্লিজ চলো আমার সাথে। তোমাকে ছাড়া আমার জীবনটা একদম শূন্য শূন্য লাগছে। কাল সারা রাত ঘুমাইনি, তুমি পাশে ছিলে না তাই। কাল সারাদিন কোনো খাবার খাইনি, শুধু তুমি পাশে নাই। প্লিজ চলো আমার সাথে। তোমাকে ছাড়া জীবনটা কেমন অসম্পূর্ণ লাগছে। আজ সারাদিন তোমার কথা ভেবেছি, তুমি কখন ফিরে আসবে আমার কাছে। প্লিজ তুমি চলো আমার সাথে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তোমার কোনো কথা বিশ্বাস করি না। কেন? তোমার তো খুশি হওয়ার কথা। তোমার আর ওই মেয়েটার মধ্যে কোনো রিমি নামে কেউ বাধা নেই। আর তুমি কেন এসেছো এখানে? তুমি এখনই চলে যাবে এ বাড়ি থেকে। আমি রিমির হাত ধরে বললাম, প্লিজ রিমি, তুমি একবার চলো আমার সাথে। আমাকে তুমি একবার বিশ্বাস করো, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। তোকে কতবার বলবো তোর মতো একটা বিশ্বাসঘাতকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুই স্বামী নামে কলঙ্ক। তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা নেই। তুই আর কোনোদিন আমার সামনে আসবি না। আর যদি কোনোদিন তোর ওই নোংরা চেহারা আমাকে দেখাবি না। যদি আবার আমার সামনে আসিস তাহলে আমার আর আমার মেয়ের মরা মুখ দেখবি। আমার বিশ্বাস হচ্ছে না, রিমি আমাকে চড় মারলো। আমার চোখ দিয়ে অযোধ্যায় পানি বের হচ্ছে। আমি এককভাবে এক জায়গায় দাঁড়িয়ে আছি, কোনো কথা বের হচ্ছে না। খুব কষ্ট হচ্ছে। রিমি তার সামনে আসতে মানা করেছে বলে। ঠিক আছে, আর কোনোদিন তোমার সামনে আসবো না। আমার এই নোংরা চেহারা তোমাকে দেখাবো না। তবে হ্যাঁ, তুমি যা দেখেছো শুনেছো সবটা ভুল ছিল, সবটা মিথ্যা ছিল। তোমাকে আমি এখনও ভালোবাসি, আর এর পরেও একইভাবে ভালোবাসবো। তুমি যখন তোমার ভুল বুঝবে তখন আমার কাছে ফিরে আসতে পারো। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই তোমাকে কাছে টেনে নেব, অপমান করে ফিরিয়ে দেব না। তাই বলে আমি আমার ছোট পরিটার দিকে এগিয়ে গেলাম, একটু কপালে চুমু দেব বলে। তখন রিমি বলল, তোর এই নোংরা শরীরে আমার মেয়েকে টাচ করবি না। যদি করিস তাহলে আমি আমার মেয়েকে নিজের হাতে খুন করব। আমি রিমির কথা শুনে সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম আর আমার মেয়েটাকে দেখে রুম থেকে বেরিয়ে পড়লাম। রিমির কথা শুনে প্রচণ্ড কষ্ট হচ্ছে, মনে হচ্ছে কোনো বড় পাথর আমার বুকের ওপরে রেখে দিয়েছে। রিমিদের বাড়ি থেকে বেরিয়ে আনমনে রাস্তা দিয়ে হাঁটছে আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। আমি আবার বাস স্টেশনে চলে আসলাম আর একটা টিকিট কেটে ঝিনাইদার উদ্দেশ্যে চলে আসলাম। বাড়ি যেতে খুব কষ্ট হচ্ছে, কারণ রিমির সব স্মৃতি রয়েছে এ বাড়িতে। আর মাকে কি জবাব দিব যে তার বৌমাকে ফিরিয়ে নিয়ে আনতে পারেনি। বাড়ি এসে কলিং বেল বাজলাম। কিছুক্ষণ পর মা এসে দরজা খুলে দিল। মা আমার পিছন থেকে তাকিয়ে দেখলো রিমি নেই। তাই মা কোনো কথা না বলে রাগ করে চলে গেল। আমিও আর কিছু বললাম না, নিজের রুমে গিয়ে সারাদিন বসে থাকলাম। কিন্তু মা একটা বারও খোঁজ নিতে এলো না। আমিও আর কষ্ট সহ্য করতে পারছি না। রিমির স্মৃতিগুলো আমাকে সব সময় কাঁদিয়ে দিচ্ছে। তাই আমি ডিসিশন নিলাম আমি আর এদেশে থাকবো না। সেখানে রিমি আমাকে ভুল বুঝে চলে গেল, আর বাড়িতে যতদিন রিমিকে ফিরিয়ে না আনবো ততদিন না আমার সাথে কথা বলবে না। তাই সবাইকে রেখে বিদেশ চলে যাব। তাহলে আমার এই নোংরা চেহারা রিমিকে আর দেখতে হবে না। আর মা আমার সাথে কথা বলবে না, সেই কষ্টটা ভুলে থাকার জন্য আমাকে বিদেশ চলে যেতে হবে। আমি পরের দিন বিদেশ যাওয়ায় কাগজপত্র জমা দিলাম। 2-1 দিন পর পাসপোর্ট চলে আসবে। আজ চলে যাচ্ছি সব মায়া ত্যাগ করে। আর হয়তো রিমির সাথে দেখা হবে না, আর আমার মেয়েটা আমার বদলে অন্য কারো পরিচয় হবে। আমি মার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম। চলে আসার সময় মা কিছু বলল না, অন্যদিকে মুখ করে বসে আছে। আমি আর কিছু না বলে চলে আসলাম। এখন এয়ারপোর্টে বসে আছি। হঠাৎ দেখি তনিমা বসে আছে একটা চেয়ারে। আমি সাথে সাথে তনিমার কাছে চলে আসলাম। তনিমা আমাকে দেখে অনেক অবাক হলো। তনিমা, তুমি আমার সাথে এমন কেন করলে? কি পেলে আমার আর রিমির সুখের সংসারটা ভেঙে? তোমার কারণে রিমি আমাকে ছেড়ে চলে গেছে। আমার মা আমার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছে। মেহেদি, তুমি আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আমি জানতাম না রাকিব আমাকে দিয়ে এমন কাজ করাচ্ছে। আমি সত্যিই জানতাম না রাকিবের এমন প্ল্যান রয়েছে। তাহলে এইসব রাকিবের কাজ। আমি এখনই গিয়ে রিমির ভুল ধারণা সব মুছে দেব, আর সাথে তুমিও যাবে। হঠাৎ করে রিমির বলা কথাগুলো সব মনে পড়ে গেল। রিমি বলেছিল আমি যদি তার সামনে যাই তাহলে তার মরা দেখতে হবে। আমি চাই না আমার জন্য রিমি আর আমার মেয়ের কোনো ক্ষতি হোক। কি হলো, দাঁড়িয়ে গেলে কেন? চলো। তারপর আমি রিমির সাথে ঘটে যাওয়া সব কথা তনিমাকে বললাম আর ওখান থেকে চলে আসলাম।
ফ্লাইট এখনই টেক আপ করবে। কিন্তু আমি রিমির ভুল ভাঙাবো, তোমার কাছে রিমিকে ফিরিয়ে আনবো। তখন অনেক দেরি হয়ে যাবে, আর আমি মনে হয় কখনো এদেশে নাও আসতে পারি। এই বলে আমি চলে আসলাম আর বিমানে উঠে পড়লাম। আমি ফ্লাইটে উঠে রিমির কথা ভাবছি যে রিমি আমাকে কেমন করে ভুল বুঝতে পারলো। সে তো বলেছিল যে আমাকে ছাড়া কোনোদিন সে থাকতে পারবে না, তাহলে কেন আমাকে ছাড়া সে রয়েছে? রিমি আমাকে কোনোদিন রাগীভাবে কথা বলেনি, কিন্তু সে আমাকে চর পর্যন্ত মারলো। খুব কষ্ট হয় রিমির অবহেলা মনে পড়লে। আমার ছোট পরীটা আমাকে আর চিনতে পারবে না, হয়তো অন্য কারো পরিচয় বড় হবে। রিমি হয়তো আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে তার সাথে সুখের সংসার করবে। আমি রিমির কথা ভাবতে ভাবতে ফ্লাইট ল্যান্ড হয়ে গেছে। আমি এখন সিঙ্গাপুর আসছি। কেউ জানে না আমি কোন দেশে এসেছি। হয়তো কেউ আমার কথা মনে রাখবে না, সবার অবহেলার কারণ আমাকে সবাই ভুলে যাবে। আমি সিঙ্গাপুরে একটা জব করছি। এখন রিমির কথা খুব বেশি করে মনে পড়ে, আর রাতের বেলা রিমির কথা ভেবে রাতে ঘুম হয় না। রিমি সব সময় আমার বুকে মাথা রেখে ঘুমায়, আর এখন ঘুমাতে গেলে রিমির কথা মনে হয়। এভাবে সিঙ্গাপুরে আমার 5টি বছর কেটে গেল। এই 5 বছরে এমন কোনো দিন নেই যে রিমির জন্য আমার চোখের পানি পড়েনি। এখনও রিমিকে আমি ভুলতে পারিনি। আর আমার ছোট পরীটা মনে হয় এখন অনেক বড় হয়ে গেছে। এখন হয়তো আমাকে আর চিনে না, বা আমার কোনো অস্তিত্ব নেই। আমি এই কয়টা বছরে দেশের কারোর সাথে যোগাযোগ করিনি, এমনকি আমার মা বাবার সাথেও না। এই কয়দিন মা বাবার কথা খুব বেশি মনে পড়ছে, আর মা বাবাকে এক নজর দেখতে ইচ্ছা করছে। তাই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি 2 মাসের ছুটিতে দেশে যাব। আমি আজ দেশে ফিরছি, অন্যরকম একটা ফিলিংস কাজ করছে। দেশে গিয়ে সবাই আমাকে চিনতে পারবে তো। এইমাত্র ফ্লাইট টেক অফ করলো। আমি 5 বছর পর দেশের মাটিতে পা রাখলাম। আমি একটা বাসে করে আমার নিজের শহর ঝিনাইদহে চলে আসলাম। সবকিছু কেমন পাল্টে গেছে এই 5 বছরে। তারপর আমার বাসার সামনে চলে আসলাম, কলিং বেল চাপলাম। কিছুক্ষণ পর দরজা খুলে একটা ছোট মেয়ে দরজা খুলে দিল। আমি একভাবে মেয়েটির দিকে তাকিয়ে আছি। মেয়েটির চোখগুলো একদম আমার ছোট পরিটার মতো লাগছে, আর মেয়েটি আমার দিকে কেমন অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। মামুনি, কে তুমি? আর এই বাড়িতে কি করছো? আমার নাম জিনাত, আর এটা আমার দাদুর বাড়ি। তুমি আমার আব্বু, তাই না? তোমাকে আমি ছবিতে দেখেছি। তোমার ছবি আমার মা বুকে নিয়ে প্রতি রাতে কান্না করে। আম্মুর কান্না দেখে আমারও খুব কান্না আসে। আমি মেয়েটির মুখে জিনাত নাম শুনে আমার বুকটা কেমন চিনচিন ব্যথা হয়ে উঠল। আমার মনটা খুশিতে ভরে গেল। আমার মেয়েকে আমি ফিরে পেয়েছি। আমি জিনাতকে বুকে জড়িয়ে নিয়ে অজরধারায় কান্না করে দিলাম। আব্বু, তুমি আমাকে রেখে আর কোনোদিন যাবে না তো? তোমার সাথে খুব কথা বলতে ইচ্ছে করে, তোমার সাথে ঘুরতে ইচ্ছে করে। তুমি আমাকে রেখে আর কোনো জায়গায় যাবে না। আমি সামনে তাকিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমি জিনাতকে ছাড়িয়ে আম্মুর কাছে গেলাম, আর আম্মুকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না শুরু করে দিলাম। কোথায় ছিলি বাবা? তুই আমাদের উপর রাগ করে চলে গেলি, আর আজ ফিরে আসলি। তোর কি এই মাটার কথা মনে পড়ে না? মনে পড়ে মা, সব সময় তোমাদের কথা মনে পড়ে, কিন্তু কি করব বলো, মা আসার সময় হয়নি। মা, এটা আমার সেই ছোট পরীটা। তোর মেয়ে আর আমার দাদু ভাই। মা, রিমি কেমন আছে? আর রিমি কোথায় মা? তুই চলে যাবার পরের দিন রিমি এখানে এসে তোকে না পেয়ে মেয়েটা খুব কান্না করেছে। রিমি উপরের রুমে আছে। যা নিজের রুমে যা, ফ্রেশ হয়ে নিয়ে খাবার খেতে আয়। আমি জিনাতের কপালে একটা চুমু খেয়ে আমি সেই পুরনো রুমে চলে আসলাম, যেখানে আমার আর রিমির সুখের দিনগুলো কাটিয়েছিলাম। আমি আস্তে আস্তে রুমে ঢুকে দেখি রিমি আলমারিতে কাপড় গুছিয়ে রাখছে। আমার রুমে আসার হালকা শব্দ শুনে পিছনে ঘুরল। রিমি আমাকে দেখে কেন এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি রিমির দিকে তাকিয়ে রীতিমতো ভয় পেয়ে গেলাম। রিমি আগের থেকে অনেক শুকিয়ে গেছে, আর চোখ দুটো ভিতরে ঢুকে গেছে। খুব কষ্ট হলো রিমিকে দেখে। এবার রিমির চোখ টলমল হতে শুরু করলো। রিমির চোখ দিয়ে অঝর ধারায় পানি পড়তে লাগলো। আমি রিমিকে দেখে আবার রুম থেকে বাইরে চলে আসতে যাব, তখন রিমি দৌড়িয়ে এসে আমার পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। মেহেদি, তুমি আমাকে মাফ করে দাও। আমি তোমাকে ভুল বুঝে তোমাকে অনেক কষ্ট দিয়েছি। তোমাকে ছাড়া আমি প্রতিটা রাত নির্ঘুম কেটেছে। তোমার বুকে মাথা না দিলে আমার ঘুম হতো না, তাই প্রতিটা রাতে আমার চোখের পানি দিয়ে বালিশ ভেজাতাম। আমি রিমিকে তুলে বললাম, তুমি তো বলেছিলে কোনোদিন যেন তোমার সামনে না আসি। আমি তো একটা বিশ্বাসঘাতক, আমার চেহারাটা নোংরা, আর তুমি আমার মতো একটা নোংরা ছেলের পা ধরেছ। আমি তো নোংরা, আমার পা ধরলে তোমার শরীরও নোংরা হয়ে যাবে, তাই আমাকে ছেড়ে দাও। রিমি এবার কোনো কথা বলছে না, চুপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকলো। আমি ব্যাগটা রেখে ফ্রেশ হতে চলে গেলাম। আমি ফ্রেশ হয়ে এসে দেখি রিমি সেই একই জায়গায় মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আমি কোনো কথা না বলে নিচে চলে আসলাম খাবার খেতে। আমি, মা আর জিনাত খেতে বসলাম। জিনাতকে আমার পাশে বসিয়ে দিলাম। আমি খাচ্ছি আর জিনাতকে খাইয়ে দিচ্ছি। রিমি আসলো আর আমি খাবার টেবিল থেকে উঠে পড়লাম। তারপর আমি রুমে এসে শুয়ে আছি। তখন জিনাত আসলো। জিনাত আমার পাশে শুয়ে পড়লো আমাকে জড়িয়ে ধরে।
কিছুক্ষণ পর রিমি এসে আমার পাশে শুতে গেল, আর তখনই আমি সরে গিয়ে জিনাতকে মাঝখানে রাখলাম। রিমি আমার দিকে কেমন মলিন দৃষ্টিতে তাকিয়ে রইল, মনে হচ্ছে এখনই চোখ দিয়ে টপ টপ করে পানি পড়বে। তারপর আমরা ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে দেখি রিমি বিছানায় নেই। আমি ফ্রেশ হয়ে নাস্তা করে বাইরে ঘুরতে বের হলাম, উদ্দেশ্য রাজুর বাড়ি। আমি রাজুর বাসায় গিয়ে রাজুর সাথে দেখা করলাম। রাজু আবার বিয়ে করেছে। আমরা সারাদিন আড্ডা দিয়ে বাড়ি চলে আসলাম। আমি বাড়ি আসার সাথে সাথে আমার ছোট পরিটা আমাকে জড়িয়ে ধরলো। আমি রিমির সাথে একটা কথাও বলিনি। অবশ্য কয়েকবার রিমি আমার সাথে কথা বলার চেষ্টা করেছে, আমি এড়িয়ে গেছি। রাতে ঘুমানোর আগে একটু ছাদে আসলাম। কিছুক্ষণ পর রিমি আসলো আর আমাকে পিছন থেকে জড়িয়ে ধরলো। আমি ছাড়িয়ে নেওয়ার সাথেই আবার সামনে থেকে জড়িয়ে ধরলো। প্লিজ তুমি আমাকে মাফ করে দাও, তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। কাল তুমি যখন আমার পাশে না ঘুমিয়ে অন্য পাশে ঘুমালে, তখন মনে হলো আমার জীবনটা কেউ ছিনিয়ে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দাও। রিমি আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে বলল। আমিও আর নিজেকে শক্ত করে রাখতে পারলাম না, আমিও রিমিকে জড়িয়ে ধরলাম। রিমি এবার হাওয়াও করে কান্না শুরু করে দিল। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে বোঝানোর জন্য তোমার সাথে এমন নাটক করলাম। তোমাকে কষ্ট দিয়ে আমিও খুব কষ্ট পেয়েছি। তোমার চোখের পানি যে আমার সহ্য হয় না। আপনজন যখন অবহেলা করে তখন কি পরিমাণ কষ্ট হয়, তাই তোমাকে বোঝানোর জন্য তোমার সাথে এমন করলাম। তারপর রিমির কপালে একটা চুমু দিয়ে নিচে আসতে যাব, তখন রিমি বলল আমাকে কোলে করে নিয়ে যেতে হবে। আমি কিছু না বলে রিমিকে কোলে তুলে নিলাম, আর রিমি আমার গলা জড়িয়ে ধরে রাখলো। তারপর রুমে এসে বিছানায় শুয়ে পড়লাম। তখন জিনাত এসে বলল, আব্বু, তুমি আমাকে রেখে শুয়ে পড়লে? তোমার সাথে আর কথা নেই। মামুনি তোমাকে রেখে আমি কখনো ঘুমাতে পারি? আসো মামুনি। তাই বলে জিনাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। এবার আমি রিমির দিকে তাকিয়ে দেখি রিমি রেগে চোখ লাল হয়ে আছে। রিমি এবার রেগে জিনাতকে ছাড়িয়ে রিমি আমাকে জড়িয়ে ধরল। এদিকে জিনাত কান্না শুরু করে দিল, আর জিনাত তার মাকে ছাড়িয়ে আমাকে জড়িয়ে নিল। এখন মা মেয়ের মাঝখানে আমি পড়ে গেছি। আগে একটা বাচ্চা সামলাতে হয়রানি হতো, আর এখন দুইটা বাচ্চা সামলাতে আমার যে কি হবে আমি নিজেই জানি না। তারপর জিনাত আমার বুকের ডান পাশে আর রিমি আমার বুকের বাম পাশে মাথা দিয়ে শুয়ে পড়ল। আমাদের আবার সুখের সংসার ফিরে এসেছে। এখন মা মেয়ের পাগলামি দেখতে দেখতে আমার দিন কেটে যায়।